হাজার হাজার মাইল পাড়ি দিয়ে কালোলেজ জৌরালি পাখিরা আসে আমাদের দেশে। পৃথিবীতে যে 4টি উপপ্রজাতির কালোলেজ জৌরালি পাওয়া যায় তার 3টি উপপ্রজাতিই আসে বাংলাদেশে। কোথা থেকে আসে এরা, কিভাবে আসে, আর কেনই বা আসে এরা? কালোলেজ জৌরালি পাখির পরিযায়নের হাজারো প্রশ্নের উত্তর খুঁজে বের করতে গবেষণা করে যাচ্ছেন দিলীপ কুমার দাস। নেদারল্যান্ডের গ্রোনিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের অধীনে দিলীপের পিএইচডি গবেষণার মাধ্যমে জানা যাবে আমাদের দেশে আসা কালোলেজ জৌরালি পাখির পরিযায়নের অজানা তথ্যগুলি। কালোলেজ জৌরালি 150 থেকে 375 গ্রাম ওজনের হয়ে থাকে। এই ছোট্ট পাখিটি প্রায় 4000 কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে আসে, আবার শীত শেষে প্রায় 4000 কিলোমিটার পাড়ি দিয়ে তাদের প্রজনন স্থলে ফিরে যায়। কালোলেজ জৌরালি বা ব্ল্যাকটেল গডউইট সাইবেরিয়ান অঞ্চল থেকে আমাদের বাংলাদেশে আসে। তো আমি জানতে চাই এরা আসলে কিভাবে আসে, কারণ বাংলাদেশে আসতে হলে এদের হিমালয় পার হতে হয়, গভীর মরুভূমি পার হতে হয়, নাকি অন্য কোনো পথ আসে, কেন আসে, কিভাবে আসে, এটা জানাই আসলে আমার পিএইচডির একটা মূল উদ্দেশ্য। আমাদের আভ্যন্তরীণ মিঠা পানির হাওর বাওর আর সমুদ্র উপকূলের চরের কাদাভূমি সম্পূর্ণ 2 ধরনের ভিন্ন প্রতিবেশ। এই 2 প্রতিবেশেই এদের দেখা যায়। উপকূল এক রকমের প্রতিবেশ বা ইকোসিস্টেম, হাওর এক রকমের ইকোসিস্টেম। তাহলে একই প্রজাতির পাখি কেন 2টা জায়গায় এসে একই অঞ্চলে এসে কেন 2 জায়গায় বিভক্ত হয়ে যায়? এইটা আসলে আমার মনে একটা প্রশ্নের তৈরি করে। সেই প্রশ্ন খুঁজতে খুঁজতেই আমি আসলে আমার বর্তমান পিএইচডি গবেষণার কাজ, এই উত্তর খোঁজার জায়গা থেকে মনে যে কৌতূহল তৈরি হয়, সেখান থেকেই আসলে আমি আমার পিএইচডি গবেষণার কাজ শুরু। আমার গবেষণায় কালোলেজ জৌরালির এই দীর্ঘ পরিযায়ন সম্পর্কে সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে আশা করছি। Bangladesh has many different kinds of birds, and they are all super interesting. But there's one bird in particular that is extra interesting, and that is a bird of the lowlands, or wetlands. It's called black-tailed godwit. Black-tailed godwits also is something that Bangladesh shares with my country, the Netherlands. Also a country just like Bangladesh, of lowlands, of intertidal mudflats, of marshlands higher up, of riverine systems. And black-tailed godwits are very much the messenger of these wetland habitats. So in the thesis project of DALIB, we are going to question these black-tailed godwits. What do they tell us about the wetlands habitat they occur in? At what point in time are different parts of Bangladesh attractive for these black-tailed godwits? And that will tell us a lot about the wetland systems. বাংলাদেশে 208 প্রজাতির পরিযায়ী পাখি আসে। কয়েকটি প্রজাতি ছাড়া বাকি প্রজাতিগুলি আমাদের দেশে তাদের প্রজননহীন সময় অতিবাহিত করে। এদের মধ্যে 52 প্রজাতির সৈকত পাখিও আসে। কালোলেজ জৌরালি এমনি এক পরিযায়ী সৈকত পাখি, যারা মধ্য এশিয়া থেকে
প্রজনন শেষ করে এসে বাংলাদেশের উপকূল ও আভ্যন্তরীণ মিঠা পানির জলাশয়গুলোতে ছাগ বেঁধে উড়ে বেড়ায়, বিশ্রাম নেয় ও খাবার সংগ্রহে ব্যস্ত থাকে। নিঝুম দ্বীপের দমারচরে এক এক ঝাঁকে 1500 থেকে 3600 জৌরালিরও দেখা মেলে। টাঙ্গুয়ার হাওরেও 2000 থেকে 3000 জৌরালির বিশাল ঝাঁক দেখা যায়। কালোলের জৌরালি সরু লম্বা ঠোঁট দিয়ে ক্রমাগত খুঁচিয়ে নরম কাদার ভেতরে থাকা শামুক, ঝিনুক, কেঁচো ও বিভিন্ন প্রাণীর লার্ভা সহ নানান পোকামাকড় ধরে খায়। কখনো কখনো ছোট ছোট দলে এরা খাবার খুঁজে বেড়ায়। আবার উপকূলীয় অঞ্চলে ভাটার সময় পানি নেমে গেলে বিশাল উন্মুক্ত কাদায় এদেরকে বড় ঝাঁক বেঁধে খাবার সংগ্রহে ব্যস্ত থাকতে দেখা যায়। My name is Jos Hoijmaier. I'm project manager of the Sentinels-Godwits demographic program in the Netherlands that my professor and me, Dennis Piersma, started 20 years ago from the University of Groningen in the north of the Netherlands. The Sentinels-Godwits is our national bird species in the Netherlands, and for me it's very exciting to be here to catch our national bird in Bangladesh in a completely different setting as that we are used to in the Netherlands, of course. We try to catch birds here in the delta of Bangladesh in very different circumstances that I'm used to in the Netherlands normally. Fieldwork is very well organized, I must say. We had a base camp here on an island in the delta, and it was pretty close to the roost position. And we could put up some mist nets that were exactly between the place where the godwits were foraging and the place where they wanted to roost. So we can do a few of these ones. Our base camp here was on the sandbank, and the mudflats was just behind, and we had to go every night, every few hours, every half an hour we had to go to the net to see if there were many birds around. আমি স্যাটেলাইট ট্যাগ ব্যবহার করে আমার এই গবেষণাটি করছি। স্যাটেলাইট ট্যাগ হালকা ও অতি ছোট একটি যন্ত্র, যেটি স্যাটেলাইটের সাথে যোগাযোগের মাধ্যমে নিজের অবস্থান জানান দিতে পারে। এমন একটি যন্ত্র যদি পাখির গায়ের সাথে জুড়ে দেওয়া যায়, তাহলে যন্ত্রটির অবস্থান থেকে পাখিটির অবস্থানও জানা যায়। পরিযায়নের রহস্য উদ্ঘাটনের জন্য পৃথিবীব্যাপী পাখি বিজ্ঞানীরা সম্প্রতি এই আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করেছেন। আমি কালোলের জৌরালির জন্য উপযোগী ও বিশেষভাবে তৈরি 4.5 থেকে 6 গ্রাম ওজনের জিপিএস ট্যাগ ব্যবহার করেছি। জৌরালি পাখির ওজন 150 থেকে 400 গ্রামের মতন। বিশ্বব্যাপী পাখি নিয়ে বিজ্ঞানীরা যে সমস্ত গবেষণা করেছেন, তাতে দেখা যায় ট্যাগের ওজন পাখির ওজনের 3 থেকে 5% মধ্যে থাকলে সেটি পাখির জন্য কোনো সমস্যা তৈরি করে না।
এই অতি ছোট যন্ত্রটি পাখির পিঠে আটকে দেওয়া হয়। যন্ত্রটি সূর্যের আলো থেকে শক্তি নিয়ে স্যাটেলাইটের মাধ্যমে সিগন্যাল পাঠাতে থাকে। যা থেকে কালোলেজ জৌরালির অবস্থান সহজেই জানা যায়। বাংলাদেশে বন্যপ্রাণী গবেষণায়, বিশেষ করে সৈকত পাখি গবেষণায় এ ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের সৈকত পাখি সম্পর্কে অনেক নতুন তথ্য পাওয়া যাবে, যা সার্বিকভাবে পরিযায়ী পাখি সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখবে। দিলীপ কুমার দাস 2021 সাল থেকে বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ নিয়ে তার পিএইচডি গবেষণা শুরু করেন এবং দ্য এম্বাসি অফ দ্য কিংডম অফ দ্য নেদারল্যান্ডস ঢাকা তার মাঠ পর্যায়ের গবেষণায় সহযোগিতা করে। আমাদের দেশের কয়েকজন নবীন বন্যপ্রাণী গবেষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র উপস্থিত ছিল মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে তাকে সহযোগিতা করার জন্য। এই গবেষণা কাজে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে দিলীপকে সহায়তা করার জন্য নেদারল্যান্ডের গ্রোনিঙ্গেন বিশ্ববিদ্যালয় থেকে বিশেষজ্ঞ ডক্টর ইয়েস ফিমিয়ার এসেছেন। বাংলাদেশের পাখির জন্য নতুন প্রযুক্তিতে এই গবেষণা বিষয়ে তথ্যচিত্র নির্মাণ করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস্তফা ফিরোজও সার্বক্ষণিকভাবে গবেষক দলের সাথে ছিলেন। Well, you know, we are here in Tangbar Harbor, and we are here to study the black-tailed godwit. The black-tailed godwit is the grutto in Dutch, and it's the national bird of the Netherlands. And we are fascinated by that bird, and it's an important bird because it's considered to be what's sometimes called a sentinel bird. It's telling us what's going on in nature, what's happening with climate change, what's happening in the environment. And already coming year, you know, I noticed how the competition is here in this hour between people with their cattle, people with their ducks, people who are trying to catch fish, and nature, the free nature with all the birds that are coming here, migrating from, well, we don't sometimes know from where, and that's important to know. So that's the study that Dilip is doing, is trying to see where are those godwits that are right behind us. About 2,000 godwits are behind us. Where are they coming from and where are they going to? And what are they doing here? Why do they choose this place? You know, what always strikes me when I'm traveling in Bangladesh is how much it looks like the Netherlands. Both countries are flat as pancakes. And the scenery behind me, it very much reminds me of the north of the Netherlands, the Waddenzee, where there's those mud plains and the water comes in every 6 hours or so, and it's getting a sea, and then the tide goes off, and it's a mud plain again. This scenery behind me is very similar. So that's what the Netherlands and Bangladesh have in common. These big deltas that we are with lots of water, and we learn to survive there, and we learn to cope with water, to deal with water.
পিএইচডি গবেষক দিলীপ কুমার দাস 2007 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে পাখি গবেষণা শুরু করেন ও পরবর্তীতে স্নাতকোত্তর পর্যায়েও তা অব্যাহত রাখেন। 2012 সালে বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে বায়ো ইনফরমেটিক্সে সেকেন্ড মাস্টার্স করার সময় বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির সহযোগিতায় ভারতের চাম্বল নদীর বালুচরে পরিযায়ী দেশি গাংচষা নিয়ে গবেষণা করেন। 2013 সালে দেশে ফিরে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগে যোগদান করেন। তিনি 2015 সাল থেকে নিঝুম দ্বীপের সৈকত পাখি নিয়ে নিয়মিতভাবে গবেষণা শুরু করেন। তার গবেষণালব্ধ ফলাফল 2018 সালে নেদারল্যান্ড ও 2019 সালে ইংল্যান্ডে আন্তর্জাতিক সৈকত পাখির গ্রুপের কনফারেন্সে উপস্থাপন করেন। 2019 সালে অস্ট্রেলিয়া ও ফ্রান্সে তিনি সৈকত পাখি ধরা ও স্যাটেলাইট ট্যাগ বিষয়ে বিজ্ঞানসম্মত পদ্ধতির উপরে প্রশিক্ষণ নেন এবং একই বছর ফ্রান্সের লা রোসেল বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে জিপিএস ট্যাগ ব্যবহার করে বাংলাদেশের বড় গুলিন্দা নিয়ে গবেষণা শুরু করেন। 2021 সাল থেকে তিনি বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ নিয়ে তার পিএইচডি গবেষণা শুরু করেন নেদারল্যান্ডের গ্রোনিঙ্গেন বিশ্ববিদ্যালয়ে। পৃথিবীতে 4 ধরনের ব্ল্যাকটেল গডউইট পাওয়া যায়। আমার গবেষণা ইতিমধ্যে বাংলাদেশে 3 ধরনের ব্ল্যাকটেল গডউইট পেয়েছি। কালোলেজ জৌরালিতে আমি যে কয়েকটি স্যাটেলাইট ট্যাগ লাগিয়েছি তার থেকে প্রাপ্ত তথ্য উপাত্তে দেখা যাচ্ছে যে এরা 3টি ভিন্ন প্রজনন অঞ্চল থেকে ভিন্ন ভিন্ন পথে বাংলাদেশে আসে। আমি তাদের মাপজোক ও জেনেটিক্স পরীক্ষা করে তাদেরকে 3 ধরনের কালোলেজ জৌরালি হিসেবে চিহ্নিত করেছি। এদের প্রথম দলটি পূর্ব কাজাকিস্তানের করিকশার ও তার পার্শ্ববর্তী অঞ্চল, যেখানে মঙ্গোলিয়া ও রাশিয়ার সীমান্ত রয়েছে, সেখানের ঘাসভূমিতে প্রজনন শেষ করে জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের মধ্যে বাংলাদেশের পথে উড়াল যাত্রা শুরু করে। এই উড়াল যাত্রায় এরা গোবি মরুভূমি পাড়ি দিয়ে হিমালয় পর্বতমালার পশ্চিম অঞ্চল পাহুং নেপালের উপর দিয়ে এসে ভারতের উত্তরপ্রদেশের গঙ্গা অববাহিকায় পৌঁছে, তারপর গঙ্গা ধরে পদ্মা হয়ে বাংলাদেশের উপকূলে পৌঁছায়। 30 দিনের এ যাত্রায় 3-4 বার থেমে এরা বাংলাদেশে আসে। দ্বিতীয় আরেকটি দল রাশিয়ার সাখা রিপাবলিকের তুন্দ্রা অঞ্চলের নদী তীরবর্তী এলাকায় প্রজনন শেষ করে বাংলাদেশের পথে যাত্রা করে। যাত্রাপথে এরা বৈকাল হ্রদ, মঙ্গোলিয়া, চীন ও তিব্বত মালভূমি পাড়ি দিয়ে হিমালয় পর্বতমালার কাঞ্চনজঙ্ঘার উপত্যকা ধরে ব্রহ্মপুত্র নদ হয়ে বাংলাদেশের উপকূলে পৌঁছায়। আর তৃতীয় দলটি চীন ও মঙ্গোলিয়ার পূর্ব সীমান্তের ঘাসভূমিতে প্রজনন শেষ করে বাংলাদেশের পথে যাত্রা করে এবং যথারীতি চীন, তিব্বত ও হিমালয় পর্বতমালার পূর্ব সীমান্ত অতিক্রম করে ভারতের অরুণাচল প্রদেশের উপর দিয়ে এসে বাংলাদেশের উপকূলে পৌঁছে। So not only does Bangladesh bring together birds from a vast area, they also bring, in terms of black-tailed godwit biodiversity, there is a lot of diversity within the country. Now it's possible that these different subspecies tell different stories about the wetlands in Bangladesh. There's something else.
there's also males and females. And males and females, they have different sizes. The females are bigger than the males. So it's also possible that males and females do different things in Bangladesh, and in certain ways tell different stories about your country. So that's what the project of DayLab is all about. Letting the black-tailed godwits tell stories about your country. সমুদ্র উপকূলের চরাঞ্চল ছাড়াও কালো লেজ জৌরালির বড় ঝাঁকগুলো দেখা যায় টাঙ্গুয়া হাওর আর বাইক্কা বিল সহ আমাদের দেশের মিঠা পানির বড় বড় হাওর বাওর ও বিলগুলোতে। মিঠা পানির এসব জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ সমুদ্র উপকূলের চরাঞ্চলের চাইতে সম্পূর্ণ ভিন্ন। মিঠা পানির এসব জলাশয়ে জোয়ার ভাটার পানি ওঠানামা করে না। শীতে পানি নেমে গেলে যে কাদা ভূমি বেরিয়ে আসে সেখানেই খাবার খুঁজতে দেখা যায় কালো লেজ জৌরালিকে। অথচ সমুদ্র উপকূলের চরাঞ্চলে জোয়ার ভাটার কারণে দিনের অর্ধেক সময় খাবারের সুযোগ না থাকলেও হাওর এলাকাতে সারাটা সময়ই খাবার খোঁজার সুযোগ আছে। তাহলে প্রশ্ন হচ্ছে, সুযোগ কম থাকার পরও কেন কালো লেজ জৌরালি সমুদ্র উপকূলের চরাঞ্চলগুলোতে যায়? আর এ প্রশ্নসহ কালো লেজ জৌরালির পরিযায়নের আরও অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে দিলীপ কুমার দাসের এই গবেষণা শেষে।